সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদপত্র ভিত্তিক পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনার সঙ্গে আছে আমি রিশান নসরুল। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন কবি হাসান হাফিজ, সভাপতি জাতীয় প্রেস ক্লাব। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় যাব, তবে যাওয়ার আগে আমরা পত্রিকার সংবাদগুলো একটু দেখে নিই। প্রথম আলো, আর্জেন্টিনার সামনে শুধু স্পেন, বিশ্বকাপ ফুটবল 2026। দীর্ঘ অসুস্থতায় অনেকে বিদেশের চিকিৎসা, এখন 39 জন। জুলাই গণ অভ্যুত্থান প্রসঙ্গে সমাজসেবায় তৃতীয় শ্রেণীর 312 পদে আবেদনকারী 12 লাখ, সরকারি চাকরির বিষয়ে। কালের কণ্ঠ, দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে প্রধানমন্ত্রী। 8 অর্থ বছরে এলএনজিতেই ব্যয় $23 বিলিয়ন। আর্জেন্টিনার মহাকাব্য 2। আমার দেশ, আপাতত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী। 45 বছর পর রাষ্ট্রপতি জিয়ার ঘাতক মোজাফফর গ্রেপ্তার। শহীদ জিয়ার লাশ গায়েবে জড়িত খুনি মোজাফফর। বাংলাদেশ প্রতিদিন, ভামস আর্জেন্টিনা, জাতিগোষ্ঠীর বৈষম্য থাকবে না, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী। প্রতিশ্রুতি পূরণের প্রচেষ্টা বাস্তবায়নের নানা চ্যালেঞ্জ সরকারের 5 মাস। দৈনিক ইত্তেফাক, সফর শেষে IMF মিশন, বাংলাদেশ এখনও রাজস্ব, আর্থিক খাত ও মূল্যস্ফীতিজনিত বড় চ্যালেঞ্জের মুখে। জিয়াউর রহমান হত্যা, পলাতক মেজর 45 বছর পর গ্রেফতার। আর্থিক প্রতিষ্ঠানেও খেলাপি ঋণে বিশেষ এক্সিট সুবিধা। আমাদের এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে প্রধানমন্ত্রী। সমকাল, আশ্রয় কেন্দ্র অনিয়মের ঠাঁই, IMEDর মূল্যায়ন প্রতিবেদন। 45 বছর পর সেনা কর্মকর্তা আটক, জলবায়ু পরিবর্তন কেড়ে নিচ্ছে রাতের ঘুম। যুগান্তর, ফুটবল রাজ্যে মেসি রাজা, শাহজালাল মাজার ঘিরে চক্রের লুটের সাম্রাজ্য, পণ্যভূমিতে নরক গুলজার। মানব জমিন, প্রতি বছর $16 বিলিয়ন পাচার হতো। অর্থনীতির 3 সংকট নিয়ে IMF-এর উদ্বেগ। 45 বছর পর পাকড়াও জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি। কালবেলা, রাশিয়ায় চাকরির নামে যুদ্ধের চুক্তি, স্থানীয় নির্বাচন ঘিরে নতুন সমীকরণ জামায়াত জোটে। দেশ রূপান্তর, বৈধ গ্যাস না পেয়ে বাড়ছে চুরি, সবাইকে ছাড়িয়ে মেসি, বিশ্বকাপ প্রতিবেদন। হাসিনাকে প্রত্যাপনে সাড়া নেই, থমকে গেছে কূটনৈতিক চেষ্টা। নয়া দিগন্ত, জুলাইকে ধারণ ফেসিবাদ বিরোধী অভূতপূর্ব রাজনৈতিক ঐক্য, সারা দেশে শহীদ দিবস পালিত। দেশে এত এত সমস্যা এখনো বিরাজমান দেখে বিস্মিত হয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিনিধিদের প্রধানমন্ত্রী। ইনকিলাব, দেশের অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করেছে, প্রতি বছর $16 বিলিয়ন পাচার হতো প্রধানমন্ত্রী। জুলাই শহীদ দিবস পালিত। বণিক বার্তা, পুলিশের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে ব্যাটল রাইফেল, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের জয় পরাজয়, রক্ষারত্মক টুকেল স্কলিনের সাহস আর মেসির মাস্টার ক্লাস। ডেইলি স্টার, স্মল ট্রেডার্স বিগ এক্সটর্শন ওজ, দি গ্রেটেস্ট শো অন আর্থ, মেসি ইনভিটেবল। নিউ এজ, state reforms seem to limp in slow lane, floods damage 27,000 hectares of crops. Daily Observer, social media becoming powerful in politics, no one to be left behind in building new BDPM. মোটামুটি এই ছিল সংবাদ। আমরা যদি দেখি প্রধানমন্ত্রীর বক্তব্য রয়েছে, কিন্তু আজকে 17 জুলাই আমরা সেটি নিয়ে আলোচনা করতে চাই। এই দিন সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার যে বক্তব্য ছিল ছাত্রদের, সেটিকে তারা আসলে প্রত্যাখ্যান করে রাজপথে নেমেছিল। 17 জুলাইটাকে যদি একটু স্মরণ করেন এই গণ অভ্যুত্থানের সময়। সেটা একটা বিস্ফোরক ঘটনা আসলে ছিল। সেই মধ্যরাত্রে যে রোকেয়া হলের ছাত্রীরা বেরিয়ে আসলো দরজা ভেঙে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। তো সেখানে কিন্তু একটা মানে চূড়ান্ত মুহূর্তের সূচনা আসলে। তারপরে তো 36 জুলাই হলো, এত মানুষের প্রাণ গেল। আমরা জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, এবং যারা আহত হয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন এবং অংশগ্রহণ করেছেন, সবাইকে আমরা কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। তাদের ত্যাগের বিনিময়ে এই ব্যাপক গণ আন্দোলনের, ছাত্র গণ আন্দোলনের ফসল কিন্তু এই গণতান্ত্রিক সরকারের অভিযাত্রা। সেটাকে সংহত করাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। এবং যে স্পিরিটটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, যে বৈষম্যমুক্ত একটা সমাজ গড়ে তোলা, মুক্ত চিন্তার একটা সমাজ গড়ে তোলা, এবং দুর্নীতিমুক্ত এবং ভোটাধিকার প্রয়োগের যে অধিকার মানুষের, সেটা প্রয়োগ করার নিশ্চয়তা, সেটা আমরা অনেকখানি পেয়েছি। কিন্তু এখনও আমাদের লক্ষ্য অনেক অর্জন বাকি আছে। সেগুলির ব্যাপারে আমাদের আন্তরিক হতে হবে।
সবাই মিলে সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতার প্রশ্নে, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে আমাদের সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। এখানে সরকারি দল, বিরোধী দল সবার কাছেই আমরা দায়িত্বশীল আচরণ আশা করি এবং একটা শিষ্টাচার সম্পন্ন একটা সংসদ এবং গণতান্ত্রিক যেই সংস্কৃতির বিকাশ এবং চর্চা সেটা যেন নিশ্চিত হয়, মানুষের সেটাই প্রত্যাশা। কারণ চ্যালেঞ্জ অনেক রয়ে গেছে, অর্থনৈতিক বিপর্যয় এখন আমরা কাটিয়ে উঠতে পারিনি, কর্মসংস্থানের ভয়ঙ্কর সমস্যা আছে। আপনি বললেন যে একটা পদের জন্য 300 সমাজসেবায় তৃতীয় শ্রেণীর 312 পদের জন্য 12 লাখ প্রার্থী। শিক্ষিত জনশক্তি যারা আছে তাদেরকে আমরা কাজে লাগাতে পারছি না। আমাদের ব্যাপক বিনিয়োগ প্রয়োজন, দেশি বিনিয়োগ প্রয়োজন, বিদেশি বিনিয়োগ প্রয়োজন। কারণ শান্তি শৃঙ্খলা যদি না থাকে, স্থিতিশীলতা না থাকে, বিদ্যুতের নিশ্চয়তা না থাকে, তাহলে বিনিয়োগটা আসবে না। এবং প্রবাসীরা এসে কিন্তু বিনিয়োগ তারা করতে চান, কিন্তু আমাদের পরিস্থিতি এমনই, চাঁদাবাজির কারণে, নানান কারণে, বিশৃঙ্খলার কারণে তাদের এসে খুন হয়ে যেতে হয়। মানে এমন পরিস্থিতি আমাদের, মানুষ কিন্তু আর মানুষ নাই আসলে। মানে মূল্যবোধের অবক্ষয় এই পর্যায়ে পৌঁছে গেছে যেটার শিশু রামিসার ঘটনায় কিন্তু সেটা প্রমাণিত হয়। এবং ব্যক্তি পর্যায়ে কিন্তু এবং পারিবারিক পর্যায়ে ভয়ঙ্কর ক্ষয়টা হয়েছে। এখন এটা তো আর র্যাব পুলিশ দিয়ে আপনি সমাধান করতে, ভিতর থেকে যদি মানুষ না বদলায়, গুণগত পরিবর্তনে যদি প্রত্যাশী না হয়, আকাঙ্ক্ষা না থাকে, ত্যাগ স্বীকার করার মানসিকতা না থাকে, ধৈর্য না থাকে, সহিষ্ণুতা না থাকে এবং নিজের ভেতরে যে মানবিক মূল্যবোধের বিকাশটা যদি না ঘটানোর পরিস্থিতি হয়, তাহলে কিন্তু এই সংকটটা আরও বাড়বে। এবং এই বিশ্বায়নের যুগে আমরা কিন্তু কুয়ার ব্যাং হয়ে থাকতে পারবো না। সবার সঙ্গে প্রতিযোগিতা করে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, আন্তরিকতা দিয়ে, অধ্যবসায় দিয়ে, একনিষ্ঠতা দিয়ে কিন্তু আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সেটাই আমাদের তরুণ প্রজন্মের মধ্যে আমরা যেন সঞ্চালিত করে দিতে পারি। আমরা যেহেতু জুলাই নিয়ে আলোচনা করছিলাম, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আসলে বেশ হয়েছে। বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে নানান চিঠি দিয়েছে, কিন্তু তাতেও খুব একটা কাজ হচ্ছে না। প্রতিবেশীর সাথে সেই সম্পর্কের ঘাটতিটা আসলে আমাদের কমার কোনো লক্ষণ আছে কিনা? প্রধানমন্ত্রী ভারত সফরও যাচ্ছে না। কয়েকদিন আগেও ভারতের যেই সরকারি মুখপাত্র যে রণধীর জয়সওয়াল, তিনিও বলেছেন যে শেখ হাসিনার প্রশ্নে তাদের মনোভাব এবং তাদের নীতি অপরিবর্তিত আছে। সুতরাং সেটার ক্ষেত্রে তো এই টানাপোড়েনটা থাকবেই। আমাদের যে বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, শেখ হাসিনা দণ্ডিত আসামি, আসুক, এসে আত্মসমর্পণ করুক, এখানে তো কোনো রাগ ডাকের ব্যাপার নাই। বিচার হয়েছে, এখন জেলে যেতে হবে, এটার মধ্যে কোনো বিষয় নাই। এবং এগুলি স্বচ্ছতার সঙ্গে বিচার হচ্ছে, ন্যায্যতার ভিত্তিতে বিচার হয়েছে এবং গণহত্যা যে চালিয়েছে সেটা আন্তর্জাতিকভাবে তদন্তে প্রমাণিত হয়েছে এবং আমরা চোখের সামনে সেটা দেখেছি। এখনও পর্যন্ত যেই পতিত ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী শক্তি আওয়ামী লীগ, যারা গণতন্ত্রের নাম দিয়ে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, তারা কত মানুষকে হত্যা করেছে, তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নাই, অনুতাপ নাই এবং প্রায়শ্চিত্ত করারও মানসিকতা নেই। সুতরাং মানুষ তো তাদের প্রত্যাখ্যান করবেই। তারা চোখের সামনে দেখেছে তারা কিভাবে সম্পদ লুট করেছে, এক একটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, মানুষের তিনটা নির্বাচন প্রহসনে পরিণত করেছে এবং বিশ্ব দরবারে আমাদের মর্যাদাকে, আমাদের যে অহংকার, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হওয়া একটা দেশ এবং আমাদের দেশে ভাষা আন্দোলন হয়েছে, সেটা বিশ্ব সভ্যতার অংশ হয়েছে। তো সেই জাতির অহংকারকে, ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করে দিয়েছে। সেই পাপের, সেই অন্যায়ের তো মাপ হতে পারে না, কোনোভাবেই হতে পারে না। এবং জুলাই যোদ্ধাদের প্রতি অবমাননা করা হবে, তাদের স্মৃতির প্রতি, তাদের ত্যাগের প্রতি অবমাননা করে, সেটা আমরা করতে পারি না। তাদের রক্তের সঙ্গে আমরা বেইমানি করতে পারি না। সেই ক্ষতস্থান আমাদের শুকায়নি। যার যার পরিবারের গেছে তারা জানে, সারা জীবন এই কষ্ট, এই দুঃখ, এই ক্ষতস্থান তাদের বয়ে বেড়াতে হবে। আমরা তাদের প্রতি সমবেত হতে চাই এবং তাদের যেই শহীদের যে স্বপ্ন এবং যারা আহত হয়েছে তাদের যে আকাঙ্ক্ষা ছিল, যে জনপ্রত্যাশা, সেটা যেন আমরা পূরণ করতে পারি। গণতান্ত্রিক সংস্কৃতির একটা সুস্থ বিকাশ এবং পরিচর্যা এবং লালনের মাধ্যমে আমরা যেন এগিয়ে যেতে পারি। আমি যদি একটু প্রধানমন্ত্রীর এই আমার দেশের যে সংবাদটি রয়েছে, আপাতত ভারত সফরে যাচ্ছে না প্রধানমন্ত্রী, মালয়েশিয়া এবং চীন সফরের পরে অনেকেই ধরে নিয়েছিলেন যে প্রধানমন্ত্রী হয়তো পরবর্তী সফরে ভারত যাবেন। কিন্তু ভারতের সাথে আমাদের যে ভূ রাজনৈতিক বা কিংবা এখন যে সম্পর্ক 5ই আগস্টের পরে, সেই সম্পর্কের কারণে কি আসলে এটি পিছিয়ে যাচ্ছে? মানে এখানে তো অনেকগুলি সমীকরণ আছে আসলে। তো ভারতের সঙ্গে তো অনেক কিছু আমাদের ফয়সালার বিষয় আছে, যেমন সীমান্তে হত্যার বিষয় একটা আছে। তারা মুখে মুখে বলছে যে হত্যা করবে না, বা কাঁটাতারে বেড়া দিচ্ছে, আন্তর্জাতিক নিয়ম রীতি লঙ্ঘন করছে, তারপর উজানে পানি প্রত্যাহার করছে, আমাদের ন্যায্য হিস্সা দিচ্ছে না,
নানান ধরনের সমস্যা আছে এবং বাণিজ্য বৈষম্য আছে এবং মেডিকেল ভিসা নিয়ে যেরকম টালবাহানা করেছে, তো সে আপনি কি শুনেছেন যে মহামারী হয়ে গেছে, ভারতে যেতে পারছে না বলে মানুষ মারা যাচ্ছে দলে দলে, এরকম শুনেছেন? তো আমাদের দেশে সে সক্ষমতা আছে। আমরা যদি স্বাস্থ্য খাতে আমরা যদি আমাদের দুর্নীতি কমাতে পারি এবং সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারি, ম্যানেজমেন্টটা যদি ঠিকমতো হয়, আন্তরিকতা যদি থাকে, আমাদের তো বিশ্বমানের চিকিৎসক আছে, অবশ্যই আছে। আমাদের দেশে কি বিদেশি ছাত্রছাত্রীরা পড়তে আসছে না মেডিকেলে? পড়তে আসছে অবশ্যই। ভুটানের প্রধানমন্ত্রী আমাদের এখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাশ করে গেছে। ভারতের কাশ্মীরি থেকে, প্রচুর থেকে, অন্যান্য দেশের থেকে আমাদের দেশের ছাত্রছাত্রী এখনও অধ্যয়নরত। তো আমরা যদি সেটা পারি, এবং আমাদের যে মিলিটারি যে ট্রেনিং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, সেখানে তো বিশ্বের বহু দেশের মিলিটারিরা পড়তে আসে এবং শান্তিরক্ষী বাহিনীতে জাতিসংঘের, সেখানে বাংলাদেশের সম্মান এবং মর্যাদা অনেক উচ্চমানের। আমাদের সেগুলি আছে। আমরা যদি সেগুলিকে সংহত করতে পারি, সততার পরিচয় দিই এবং সৎ রাজনীতির দ্বারা সেটা পরিচালিত করি, তাহলে কিন্তু অনেক সম্ভাবনা আমাদের আছে। আমাদের সংকট থাকার কথাই নয়। তো আমরা চাই সেরকম একটা যোগ্য নেতৃত্ব। আমরা সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের তারুণ্যদীপ্ত এবং অহংকার বর্জিত এবং অতীতচারিতা থেকে মুক্ত, প্রতিহিংসা থেকে মুক্ত একটা রাজনীতির দর্শন আমরা পেতে যাচ্ছি। আমরা সেটাকে লালন করতে চাই। আমরা চাইব যে জনাব তারেক রহমানের পাশাপাশি তার যে বাহিনী আছে, তার যে সঙ্গী সাথী এবং তার যে কি বলবো অ্যাসোসিয়েটস আছে, তাদের মধ্যেও সেটা সঞ্চালিত হবে এবং তারাও সেটা করবেন। এবং আমরা দেখছি যে গুণগত পরিবর্তন সংসদের মধ্যে কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি। এই যে কম পয়সায় প্লট নেওয়া, শুল্কমুক্ত গাড়ি নেওয়া, সেটা থেকেও কিন্তু সরে এসছেন এমপিরা। সরকারের খরচ অনেক কমিয়েছে তারা। হ্যাঁ, এবং কৃচ্ছ্রতাও করা হচ্ছে এবং ব্যয় সংকোচনও করা হচ্ছে, যেই সংকটের মধ্যে আমরা আছি। তো এগুলি খুবই ভালো লক্ষণ, কিন্তু এগুলিকে টিকিয়ে রাখতে হবে, টেকসই করতে হবে, তাহলেই কিন্তু আমরা এটার সুফলটা পাবো। জনগণের দোরগোড়ায় শান্তি, স্বস্তি এবং সাফল্য সবাই যেন পায়, সেটাই হলো জুলাই স্পিরিট, এই বৈষম্য মুক্ত একটা সমাজ গড়ে তোলা। নতুন একটি বিষয় যে ৪৫ বছর পর রাষ্ট্রপতি জিয়ার ঘাতক মুজাফফর গ্রেপ্তার, এই বিষয়টা আসলে নতুন করে একটি আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের আধুনিক বাংলাদেশের রূপকার তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সেই দূরদর্শী নেতৃত্ব, এবং আপনি জানেন যে সার্কের স্বপ্নদ্রষ্টা তিনি ছিলেন এবং ইরান ইরাক যুদ্ধের মধ্যস্থতার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। বাংলাদেশকে স্বনির্ভর করার ক্ষেত্রে খাল খনন করে খাদ্যে স্বনির্ভর করার ক্ষেত্রে যেই সব যুগান্তকারী পদক্ষেপ, তারপরে নারীর ক্ষমতায়নের, বহুদলীয় গণতন্ত্র সবচেয়ে বড় বিষয় ছিল, গণতন্ত্রের প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, বহু তার অবদান ছিল। সেটা ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে। সেগুলিও আরও অনেক কিছু আমরা হয়তো এই ঘাতকের গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের পরে এগুলি জানা যাবে। সেটা একটা ভালো খবর। কিন্তু আপনি দেখেন, সত্য কখনো চাপা থাকে না, এক সময় না এক সময় বেরোয়, এবং খুন করে কোনো মাপ পাওয়া যায় না। এটার প্রকৃতির বিচার আছে এবং এটার সব কিছুর আল্লাহর বিচার তো আছেই। তো আমরা এটা খুবই ভালো খবর। তার কাছ থেকে আরও অনেক তথ্য আমরা পাবো এবং জিয়া হত্যার অনেক অজানা অধ্যায়ও এটার থেকে। কিন্তু তাকে যদি সামরিক বাহিনীতে হস্তান্তর করা হয়, সেক্ষেত্রে সেই তথ্যগুলো পাওয়ার কোনো সুযোগ থাকবে কি? এটা তো আমরা চাই, জনগণ সেটা জানতে চায়। তার কাছ থেকে যেসব তথ্য পাওয়া যায় সেগুলি জনসমক্ষে প্রকাশ করার জন্য আমরা দাবি জানাই। সেটা জানার অধিকার আছে, তথ্য জানার অধিকার অবশ্যই আমাদের আছে। আমরা জানতে চাই। সেটার সঙ্গে শুধু জিয়াউর রহমান তো ব্যক্তি নন, তিনি রাষ্ট্রের প্রতিভূ এবং আমাদের দেশের অহংকারের প্রতীক ছিলেন। তা আমাদের দেশ যে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছিল, সেটাকে ব্যাহত করার জন্যই কিন্তু জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। সেগুলি এই সব ষড়যন্ত্র যা ছিল, অনুদ্ঘাটিত ছিল, সেগুলি আমরা প্রকাশ দাবি করি এবং আমরা সেগুলি জানতে চাই। জি, আমরা যেটি এর আগে একটু আলোচনা করছিলাম যে সরকারি চাকরি, আমরা দেখি রাশিয়ায় চাকরির নামে যুদ্ধের চুক্তি হচ্ছে, মানুষজন যাচ্ছে। আবার যুদ্ধ দাস যাদেরকে বলা হয়, সেটি হচ্ছে। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়েও কিছু সংকট তৈরি হচ্ছে, যদিও প্রধানমন্ত্রী সফর করে এসেছেন। সরকারি চাকরির দেখি যে ছোট ছোট পদের ব্যাপারেও আসলে দেখলাম যে মানুষের আগ্রহ অনেক, এবং উচ্চ শিক্ষার্থীরা ছোট পদেও আবেদন করছেন। এই বিষয়টি ইদানিং লক্ষ্য করা যাচ্ছে। এটা একটা এমন মানসিকতা আসলে, কিন্তু চাকরি হলো একরকম তো দাসত্বই বলা চলে। কবি জীবনানন্দ দাশের একটা কবিতা আছে, পৃথিবীতে নাই কোনো বিশুদ্ধ চাকরি। তো চাকরি কেন করতে হবে? আমাদের হতে হবে উদ্যোক্তা আসলে। মানে আমরা যেন অন্যকে চাকরি দিতে পারি, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং মেধার কাজে লাগাতে হবে। আমাদের যেসব দেশের সঙ্গে শ্রমবাজার নিয়ে সমস্যা আছে, ত্রুটি আছে, আমাদের দিক থেকে অনেক গলতি আছে। আসলে আমরা অনেক বিশ্বাসভঙ্গ করেছি, প্রতারণা করেছি, মানুষকে সর্বশান্ত করেছি। এগুলির বিচার হওয়া উচিত, কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত, যাতে স্বচ্ছতা থাকে এবং
মানে ন্যায্যতা থাকে এবং সেগুলি মানুষ যেন প্রতারিত না হয়, এটাকে এনশিওর করতে হবে। এটা নিশ্চিত করা গেলেই কিন্তু অনেকাংশে আমাদের সমস্যা দূর হয়ে যাবে এবং প্রবাসীরা কিন্তু সম্মানটা পাবেন এবং অনেককে যে সর্বশান্ত হয়েছেন ভিটেমাটি বিক্রি করে প্রতারণার শিকার হয়েছে এবং প্রাণহানিও হয়েছে। আপনি জানেন কয়েকদিন পরপরই লিবিয়া থেকে আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষ ফেরত আসে ওই ভূমধ্য সাগরের পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার ওই ক্ষেত্রে ওইখানে কিন্তু প্রাণহানিও হয়, মানে অনেকের কিন্তু পানিতে ডুবেও মারা যেতে হয়, খবরও পাওয়া যায় না। হ্যাঁ, তো সেগুলি একটা রোধ করতে হবে। একটা যদি স্বচ্ছতার মধ্যে আমরা এই সিস্টেমের মধ্যে আনতে পারি এটাকে, এবং এই যে প্রধানমন্ত্রী বলেছেন যে অনেক ভাষা শিখতে হবে, সেই ভাষাগুলি শিখতে পারলে আমাদের কর্মসংস্থানের সুবিধা হবে এবং আমরা ছোট চাকরি করব না, আমরা বড় বড় মেধাবী চাকরি করব। অবশ্যই আমাদের দেশে যেন মানুষ আসে, বিনিয়োগ করতে আসে, পড়াশোনার জন্য আসে, স্বাস্থ্য সেবা নিতে আসে, সেই পরিস্থিতি তৈরি করতে হবে। কিছু কিছু আছে সেটাকে সংহত করতে হবে এবং সুবিন্যস্ত করতে হবে এবং সততার সঙ্গে এগুলি পরিচালনা করতে হবে। আমরা যদি একটু স্থানীয় নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, যেহেতু সামনে স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন তো গেলে একটা সরকার আমরা পেয়েছি, এখন একটি স্থানীয় নির্বাচন। যদি স্থানীয় প্রশাসনগুলোতে আসলে প্রশাসক বসানো হয়েছে, সেই অবস্থায় স্থানীয় নির্বাচন হচ্ছে, স্থানীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক যেই সমীকরণ, সেই জায়গাটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, আসলে সরকার এবং বিরোধী দলের সমীকরণটি আসলে কি হতে পারে, এবং যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতিরও খুব একটি উন্নতি হয়নি আমাদের, সেটার উপরে জোর দিতে হবে এবং এটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ। আসলে জাতীয় নির্বাচনটা রক্তপাতহীন হয়েছে, কিন্তু সামনেরটা কিন্তু আরও ভয়ঙ্কর। এটার মধ্যে কোন্দল বেশি হবে, হানাহানি বেশি হবে, অন্তর্দ্বন্দ্ব হবে, ক্ষমতার জন্য মানে গোষ্ঠীগতভাবে দ্বন্দ্ব থাকবে, সংঘাত থাকবে। সেটাকে যতটা সম্ভব কম রক্তপাত, কম সংঘাতের মধ্যে দিয়ে যদি হতে পারে, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। সেই লক্ষ্যেই সবার কাজ করা উচিত। সরকারি দল এবং বিরোধী দল যেন এখানে দায়িত্বশীলতার পরিচয় দেয়, সহিষ্ণুতার পরিচয় দেয় এবং পরমত সহিষ্ণুতা, শান্তিপূর্ণ সহাবস্থানের একটা নীতি যদি আমরা পাই, তাহলে শান্তিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হোক, কোনো সমস্যা নাই। এটা যেহেতু রাজনৈতিক ব্যানারে হবে না, এখানে পতিত আওয়ামী লীগের লোকেরাও কিন্তু নানানভাবে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে, সেটারও চেষ্টা করা দরকার। মানুষকে সচেতন করা দরকার। আমরা তো বিস্মৃতি পরায়ণ জাতি, আমরা কিন্তু ভুলে যাই সহজেই। 24-এ কী হয়েছিল সবাই যেন এটা ভুলে না যায়, এটা বারবার মনে করিয়ে দিতে হবে, তাদের সামনে উপস্থাপন করতে হবে, মানুষকে সচেতন করতে হবে, সতর্ক করতে হবে, যেন সেই ফ্যাসিবাদ যেন পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ না পায় এবং আমরা যে 24-এর বিজয়, সেটাকে যেন সংহত করার জন্য এগিয়ে যাই। কারণ বিজয় অর্জন করা সহজ, সেটাকে ধরে রাখা অনেক বেশি চ্যালেঞ্জের, অনেক বেশি কঠিন। সরকারের 5 মাস পূরণ হয়েছে, প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে আমাদেরকে এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। অর্থনীতির ক্ষেত্রেও প্রধানমন্ত্রী বলেছেন যে $16 বিলিয়ন প্রতি বছর আসলে পাচার হতো। এই যে ভঙ্গুর অর্থনীতি, সেটিকে আসলে কীভাবে মেরামত করবেন এই সরকার? একই সঙ্গে যে সরকারের যে চ্যালেঞ্জগুলো তিনি বলেছেন, সেগুলো আসলে কীভাবে মোকাবেলা করবে? ওইটা আপনি বললেন যে IMF এর যে মূল্যস্ফীতি, আপনার বিনিয়োগ নাই, কর্মসংস্থান নেই, সেগুলি বাড়াতে হবে। রিজার্ভটা ভয়ঙ্কর পর্যায়ে চলে গিয়েছিল, সেখানে আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা সেটাকে কিন্তু একটা স্থিতিশীলতার মধ্যে এনে দিয়েছে, কিন্তু আমাদের ঋণ শোধ করতে গিয়ে অনেক টাকা চলে যাচ্ছে। এটাও কিন্তু একটা মানে সেই স্বৈরাচারের, পতিত স্বৈরাচারের বিষবৃক্ষের ফসল বলা চলে। এটার কুফল আমাদেরকে ভোগ করতে হচ্ছে। তো এইটা আমাদেরকে পুনর্বিবেচনা করতে হবে। অনেক ক্ষেত্রে অসম চুক্তি আছে, বিশেষ করে ভারতের সঙ্গে এই আদানির চুক্তি, আদানির বিদ্যুৎ চুক্তি এবং সরকার যে LNG আমদানি নির্ভর জ্বালানি খাত, বিদ্যুৎ খাতে যেরকম মানে টেন্ডার ছাড়া করা হয়েছে এবং সেখানে বিদ্যুৎ উৎপাদন না করলেও তাদেরকে টাকা দিতে হয়, এগুলিও পুনর্বিবেচনা করা দরকার, রিভিউ করা দরকার। তারপরে আরও নানান সমস্যা আছে। রামপালে মানে দেশবাসীর প্রতিবাদের মুখেও কিন্তু সুন্দরবন ধ্বংস করার জন্য সেখানে কয়লা বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে, সেগুলিও কিন্তু পর্যালোচনা করা দরকার। এটা অন্য জায়গায় বসানোর জন্য দাবি তোলা হয়েছিল, কিন্তু সেটা সরকার আসলে নতজানু পররাষ্ট্রনীতি থাকলে যেটা হয়, শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী তো বলেছিলেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক যাতে লজ্জাস্কর আর কিছু হতে পারে না। সেই নীতি থেকে আমাদের বেরিয়ে আসতে এবং ভারতের সঙ্গে আমরা সমতা, ন্যায্যতা এবং একটা দৃঢ়তার, একটা পারস্পরিক শ্রদ্ধাশীলতার একটা সম্পর্ক আমরা চাই, সেটা আমরা এনশিওর করতে চাই। আমরা স্বাধীন জাতি, একটা আমাদের আত্মমর্যাদা আমরা কোনোভাবে বিসর্জন দিতে পারি না। এই ক্ষেত্রে কোনো ছাড় নয়, কোনো আপোষ নয়। স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে এবং আত্মমর্যাদার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের প্রতিবেশী সবার সঙ্গে তাদের সম্পর্ক বৈরী। বাংলাদেশের সঙ্গে যেরকম একটা ছিল, বাংলাদেশ থেকে একতরফাভাবে অনেক কিছু নিয়েছে, কিন্তু সেইভাবে কিছুই দেয় নাই। আপনি দেখেন এই যে একটা
আইলা না সিডোর একটা ঘূর্ণিঝড় হয়েছিল। প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি যেই প্রতিশ্রুতি দিয়েছেন সেটা কিন্তু সেইগুলি আমরা পাই নাই। লাইন অফ ক্রেডিটের কোনো টাকাই তারা দেননি। টিকার জন্য আমরা টাকা দিয়েছিলাম, সেই টাকা আমরা ফেরতও পাই নাই, টিকাও পাই নাই। তো এগুলি তো ফয়সালা হওয়া উচিত, এগুলি রিভিউ করা দরকার, আমাদের সেগুলি ফিরিয়ে আনা দরকার, এগুলি পর্যালোচনা করে মানে সম্মানজনক একটা সমাধান হওয়া দরকার। এগুলি ভুলে গেলে তো আমাদের হবে না। আমাদের যেখানে বঞ্চিত করা হয়েছে, শোষণ করা হয়েছে, একতরফাভাবে নিগৃহীত করা হয়েছে, সেগুলির আমরা বিচার চাই, প্রতিকার চাই। আমরা যদি সরকারের 5 মাস, যদিও আসলে সেটা বড় কিছু নেই, তারপরে যদি আমরা 5 মাসে সরকারের কার্যক্রমগুলোকে একটু যদি মূল্যায়ন করি, যে কোন জায়গাগুলো ইতিবাচক বা কোন জায়গাগুলো নেতিবাচক দেখছেন, কিংবা সরকার প্রতিশ্রুতি পূরণে কতটা সরকার অগ্রগতি হয়েছে? প্রতিশ্রুতি তো পূরণ করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন, সেটা আংশিক পূরণ হয়েছে। সর্বাংশে অ্যাবসলিউট বলে তো আপনি কিছু পাবেন না, এবং আমাদের ধৈর্যও ধরতে হবে। এবং একটা বিপর্যস্ত অর্থনীতির মধ্যে দিয়ে, একটা রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে দিয়ে, এবং একটা আপনি দেখেন কত মানুষ প্রাণ হারিয়েছেন এই দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময়ে, গুম হয়েছেন, হামলা মামলা, তারপরে হুলিয়া, গুম, খুন, লুটপাট, সম্পদ হানি, সম্পদ পাচার, সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া একটা বিপর্যস্ত ভঙ্গুর একটা ধ্বংসস্তূপের মধ্যে কিন্তু এই সরকার ক্ষমতায় এসেছে। সেখানে মূল্যস্ফীতি চ্যালেঞ্জ আছে, বিনিয়োগের সমস্যা আছে, কর্মসংস্থানের সংকট আছে। তারপরে যেই ইন্টারিমের সময় আমরা দেখেছি যে শিল্প প্রতিষ্ঠানের, ব্যবসা প্রতিষ্ঠানের প্রধানদেরকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ঢালাওভাবে, তো কিন্তু তাদের প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা খুবই দুঃখজনক। বন্ধ করাটা তো কোনো সমাধান হতে পারে না, সেগুলি চলতে থাকবে। তো আমরা চাইবো যে এই সরকার তাদের মূল্যায়নটা করবে। তাদের তো 180 দিনের একটা পরিকল্পনা আছে, তারপরে পর্যালোচনাটা হবে। আমরা কিছু কিছু মন্ত্রী দেখেছিলাম দায়িত্বহীন উক্তি আমরা দেখেছিলাম, সেগুলি সংসদে আমরা দেখেছিলাম। তো সংসদে সেটা অনেকখানি ইমপ্রুভ করেছে, একটা শালীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হতে চলেছে, এবং বিভিন্ন কমিটিতেও বিরোধী দলকে আস্থায় নেওয়া হয়েছে, তাদেরকেও দায়িত্ব দেওয়া হচ্ছে। সেগুলি আমরা চাইব সবাই মিলে যেন দেশটাকে চালানো হয়। এখন ক্ষমতার দ্বন্দ্ব কিছু না কিছু তো থাকবেই, তার মধ্যেও কিন্তু একটা সহিষ্ণুতা মানুষ আশা করে, শিষ্টাচারটা আশা করে। তো সেগুলি সবাই মিলে আমরা এগিয়ে যাব। তবে প্রত্যাশিত পরিমাণ বাস্তবায়ন হয় নাই আকাঙ্ক্ষার। তো সেটার জন্য গতিটা যাতে বাড়ানো যায়, ব্যাপ্তিটা যাতে বাড়ানো যায়, এবং সবাই যেন আরও আন্তরিক হয়, আরও সচেষ্ট হয়, এবং জবাবদিহিতার যে সংস্কৃতি চালু হয়েছে এখন। আগেকার এমপিরা তথাকথিত যে 3টা নির্বাচন হয়েছে, সেখানে তো কোনো ভোটের বালাই ছিল না, মানুষের কোনো অংশগ্রহণ ছিল না প্রকৃত অর্থে। রাতের নির্বাচন হয়েছে, দামি নির্বাচন হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হয়েছে। এখন তো সেটা নয়, এখন ভোটের জন্য জনগণের কাছে যেতে হবে, জবাবদিহি করতে হবে। কেউ যদি অন্যায় করে, দুর্নীতি করে, স্বজনপ্রীতি করে, সম্পদ পাচার করে, কোনো ব্যতিক্রমী মানে দুর্বৃত্তায়ন করে, সেগুলির জবাবদিহি কিন্তু জনগণকে করতে হবে। ভোটের মাধ্যমে মানুষ সেগুলির জবাব দেবে। সুতরাং একটা গুণগত পরিবর্তন তো হয়েছে জুলাইয়ের পরে, সেটা আরও যাতে হয়, এবং সত্যিকার অর্থে মানবিক একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং একটা কল্যাণমূলক রাষ্ট্র গঠনের পক্ষে যদি যায়, সেটাই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত। এবং সরকারি দল, বিরোধী দল না, শুধু প্রত্যেকটা নাগরিকের আমি মনে করি যার যার ক্ষেত্র থেকে দায়িত্ব পালন করা দরকার, ত্যাগের মানসিকতাটা একটু থাকা দরকার। অর্থমন্ত্রী তো বলেছেন যে 2 বছর লাগবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য। তো আমরা চেষ্টা করছি সবাই মিলে। শ্রমবাজার উন্মুক্ত হয়েছে, আরও অন্যান্য দেশেও তো এক্সপ্লোর করে দেখতে হবে, এবং বিনিয়োগ আনতে হবে। এবং চীনের সঙ্গে আপনি জানেন যে একটা অনন্য উচ্চতায় বাংলাদেশের সম্পর্ক প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা, তারপরে আমাদের পদ্মা ব্যারাজ, সেগুলি নানান ধরনের মেগা প্রকল্প হবে। আমাদের খাল খনন কর্মসূচি হচ্ছে, এবং আমাদের কৃষক কার্ড হচ্ছে। কৃষকরা হচ্ছে বাংলাদেশের আনসাং হিরো, তাদের সম্মানটা আমরা পর্যাপ্ত দিতে পারিনি, যথাযথ স্বীকৃতি দিতে পারে। তারা কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এক সময় বাংলাদেশে খাদ্য আমদানি করতে হতো, এখন খাদ্যের সারপ্লাস, আমরা মানে স্বনির্ভর। তো এইটা একটা বিপ্লব ঘটে গেছে, নীরব বিপ্লব। তাদেরকে যেন আমরা সেই যথাযথ স্বীকৃতি দিই, এবং শিক্ষিত মানুষেরা যদি কৃষিকাজে মনোযোগ দেন, সেখানে উদ্ভাবনী শক্তি ব্যবহার করেন। বাংলাদেশের জনসংখ্যা তো বেশি, এই জনসম্পদকে কাজে লাগাতে যদি আমরা পারি নানান ক্ষেত্রে, তাহলে সংকটের তো কোনো কারণ দেখি না। আসলে বাংলাদেশ নিশ্চয়ই আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে। একটু জুলাইয়ের আবার একটু ফিরে আসি, জুলাইয়ে যে মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই প্রত্যাশা বা সেই সংস্কারগুলো বাস্তবায়ন আসলে আমরা 5 মাসের যথেষ্ট অগ্রগতি দেখাতে সমর্থ হয়েছে কিনা? হয় নাই সেটা, কিন্তু সংস্কার যেগুলি আছে, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। অতগুলি সংস্কার কমিশন হয়েছিল, 12-13টা, সেগুলির রিপোর্টও আছে। সেগুলির থেকে যেগুলি ভালো জিনিস আছে সেটা গ্রহণ করে, সেটাকে আবার সংস্কার করে কিংবা পর্যালোচনা করে আমরা যেন এগিয়ে যাই। সেই সংস্কার তো একটা অন্তহীন প্রক্রিয়া, আপনি কখন কি সংকট দেখা দেবে সেই অনুযায়ী আপনাকে মোকাবেলা করতে হবে। তো
তো এইটা সবাই মিলে বিরোধী দলকেও আস্থা আপনি ধরেন বিরোধী দলকে বলছিলেন এটা চমৎকার পরিবেশ সংসদে, কিন্তু এই সংস্কারের জায়গায় আসলে দু দলের মধ্যে টানাপোড়েন রয়েছে কিনা বা চলমান কিনা? একটু আছে, টানাপোড়েন তো আছেই। এখানে যে সংবিধান সংশোধনের প্রশ্নে তাদের মধ্যে মতপার্থক্য আছে, আশা করি সেটা দুই পক্ষই ছাড় দিয়ে একটা এমিকেবল সলিউশনে যাবেন, আমরা এটা প্রত্যাশা করব। দেখেন আপনি ধরেন অর্থ পাচারের বিচার করবেন বা নানান ধরনের বিচার করেন, দুর্নীতি দমন কমিশন এখন পর্যন্ত গঠন করা সম্ভব হয়নি। গুম হত্যার বিচার রয়েছে, সেগুলো মানবাধিকার কমিশনের আসলে গঠন হয়নি। স্বাধীন বিচার বিভাগে তিনটা বড় জায়গা পদত্যাগ করেছে। হ্যাঁ, এগুলি এই সরকারকে এইসব খুঁতগুলি, এইসব যেগুলি মানে উন্নতা আছে, মানে আমি বলবো যে একটু ত্রুটিও আছে, সেগুলির দিকে নজর দিতে হবে। সবাই মিলে যেন এগুলির সমাধান আমরা করি। আমরা একটু ইতিবাচক হতে চাই, সরকারকে আমরা সময় দিতে চাই। 5 মাসে আমরা মূল্যায়ন করতে চাই না, কারণ এটা খুবই সামান্য সময়। কিন্তু আমরা প্রবণতাটা দেখতে চাই যে একটা ভালোর দিকে এবং মানবিকতার দিকে, কল্যাণের দিকে এবং সহিষ্ণুতার দিকে, একটা স্থিতিশীলতার দিকে এগিয়ে যাক। এবং পুলিশ বাহিনী সহ আরও যেখানে বিশৃঙ্খলা আছে, প্রশাসনে যেগুলি আছে, সেগুলি কিছু কিছু আপনি জানেন যে এর মধ্যে ঘটেছে, সেগুলো সব সংস্কার চলছে, কিংবা মানে তাদেরকে চিহ্নিত করার এবং তাদেরকে অবসর দেওয়া কিংবা শাস্তি দেওয়া, সেগুলি হচ্ছে। আপনি জানেন যে ডিএনএ টেস্ট করে একসময় যে গোপালগঞ্জের লোকদেরকে চাকরি দেওয়া হতো, ছাত্রলীগের, নিষিদ্ধ ছাত্রলীগের লোকজনকে চাকরি দেওয়া হতো, বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে হয়তো 500-600 মানে লোককে চাকরি দেওয়া হয়েছে, তাদের মেধা কোনো বিচার করা হয়নি, অন্ধ আনুগত্যটা বিচার করা হয়েছে। ফলে সব কিছুর মান পড়ে গেছে, শিক্ষার মান পড়ে গেছে, প্রশাসনে গতিশীলতা নাই, সব কিছু কিন্তু একটা ভয়ঙ্কর সামগ্রিক একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে এই সরকার কাজ করে যাচ্ছে। সেগুলি আস্তে আস্তে ফয়সালা করতে হবে এবং সেগুলি অ্যাড্রেস করতে হবে, মোকাবেলা করতে হবে, সমাধান বার করতে হবে। আপনি যেহেতু প্রশাসনের কথা আনলেনি, আমরা প্রশাসনের যে সংস্কার সেটি আসলে কতটা হয়েছে? আমরা দেখি যে এখন যদি প্রশাসনের যে পদোন্নতি, সেখানেও আমরা দেখি যারা অবসরে গিয়েছেন তাদেরকেও পদোন্নতি দেওয়া হচ্ছে। অর্থাৎ এই কাজগুলোর মধ্যে সরকারের আসলে কেন সমন্বয়টার অভাব দেখা যাচ্ছে এখানটাতে? সেটা কিছুটা অনভিজ্ঞতার ব্যাপার আছে, তারপরে হয়তো কোনো ক্ষেত্রে সেরকম দলীয় মানসিকতার ব্যাপার আছে আসলে। তো এটা তো আসলে বিপ্লবী সরকার না, আপনার সেটা মনে রাখতে হবে। এবং শ্রেণীগত চরিত্রে কিন্তু পেটি বুর্জুয়া পার্টি, এটা রেজিমেন্টেড পার্টি না, কিন্তু কমিউনিস্ট পার্টির মতো কিংবা জামায়াতে ইসলামীর মতো। একটা হলো উদার গণতান্ত্রিক বহুদলীয় বহুমতে বিশ্বাসী একটা পার্টি, সেখানে কিন্তু নানান মতের নানান পথের আছে। এবং আপনি জানেন যে বিএনপি যত অ্যাকশন নিয়েছে, তাদের দলীয় লোকদলের উশৃঙ্খলতা, চাঁদাবাজি, দুর্বৃত্তপনা, সেগুলির জন্য যত অ্যাকশন নিয়েছে, সেটাও নজিরবিহীন। বাংলাদেশে আর কোনো দল এত বেশি অ্যাকশন নিয়েছে বলে কেন্দ্রীয় নেতারাও কিন্তু রেহাই পায় নাই। তারপরেও যেহেতু এত বড় দল, সেখানে কিন্তু বিচ্ছিন্নভাবে এইসব ঘটনা ঘটছে, চাঁদাবাজির ঘটনাও ঘটছে। কোনো ক্ষেত্রে মানে এমন অভিযোগ পাওয়া যায় যে আগের থেকে চাঁদাবাজির রেট বেড়ে গেছে। মানুষের মধ্যে শান্তি স্বস্তি ফিরিয়ে দিতে হবে যে কোনো মূল্যে। পুলিশকে যে কোনো মূল্যে মানবিক হতে হবে এবং আরও ঘুরে দাঁড়াতে হবে, দৃঢ় হতে হবে, কঠোর হতে হবে। যেটা ইন্টারিম সরকারের সময় আমরা দেখেছি অদূরদর্শিতা, কোনো ক্ষেত্রে অপরিপক্কতা দেখেছি, অজ্ঞতা দেখেছি। হামের ঘটনাটা যেটা মানে তার প্রকৃষ্ট প্রমাণ, এখনও কিন্তু হামে প্রাণহানি হচ্ছে, তাদের মানে সেগুলিও তদন্ত হওয়া দরকার, বিচার হওয়া দরকার, পর্যালোচনা হওয়া দরকার, স্বচ্ছতা এবং ন্যায্যতার ভিত্তিতে সেগুলি বিচার হওয়া দরকার, তাদের কাঠগড়ায় দাঁড় করানো দরকার। তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি। আমি একদমই শেষ করবো, শেষ মিনিটে আছি আমরা। সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রীর যে মেসেজ বা প্রধানমন্ত্রীর যে কথা, সেটির সাথে আসলে মন্ত্রী পরিষদ কিংবা দল আসলে সমন্বয় করতে পারছে বলে আপনার কাছে মনে হয়, বা তার মেসেজটা আসলে ক্যারি করতে পারছে? কোথাও গ্যাপ আছে বলে মনে হয় আসলে, সেটা দূর করতে হবে। এটার জন্য কিন্তু সাংগঠনিকভাবে তাদেরকে, দলটাকেও চাঙ্গা রাখতে হবে। শুধু সরকার গঠন করলেই তো হবে না, আসলে তৃণমূল পর্যায়ে স্তরে স্তরে কিন্তু সেই মেসেজটাকে ক্যারি করা, সেটা বাস্তবায়নে সহায়তা করা, সেটাই তো রাজনৈতিক দলে, যেটা ইন্টারিম গভর্নমেন্টের ছিল না, এই রাজনৈতিক দলের আছে। মানে নানান স্ল্যাব আছে, তো সেগুলিকে অ্যাক্টিভেট করা, তাদেরকে আরও গতিশীল করা, তাদেরকে উদ্বুদ্ধ করা, উজ্জীবিত করা, পার্টির সাংগঠনিক শক্তিটাকে বাড়ানো এবং সংহত করা, সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। সেটার ক্ষেত্রে কিছু আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। আশা করি সেগুলি তারা চিহ্নিত করবেন এবং এটা সমাধানে ব্রতী হবেন। জি, কবি হাসান হাফেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনা শোনার জন্য। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।